তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 5 পেপারের মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 4টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব তোমরা শুনে নাও। প্রথম প্রশ্ন থাকবে নেতৃত্ব জনপ্রশাসনের জীবনী শক্তি ব্যাখ্যা করো। সেকেন্ড প্রশ্ন আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা, ওয়েবারের তথ্য অনুসারে বিশ্লেষণ করো। থার্ড প্রশ্ন প্রশাসনের নেতৃত্বের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। এই 4টে মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্ন সিসি 5 পেপার থেকে তোমরা দেখে নাও, অর্থাৎ প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। আর তোমাদের এই সিসি 5 পেপারের পরীক্ষাটা কবে আছে তোমরা দেখো। তোমাদের এই পেপারের পরীক্ষা 2/9/2025 অর্থাৎ সেপ্টেম্বরের 2 তারিখে এই পেপারে তোমাদের পরীক্ষা আছে। চলো এই 4টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা ছিল নেতৃত্ব জনপ্রশাসনের জীবনী শক্তি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা প্রথমে দেখো। নেতৃত্ব জনপ্রশাসনের মূল চালিকা শক্তি, যা প্রশাসনিক কাঠামোকে সক্রিয় রাখে এবং লক্ষ্যে পরিচালিত করে। সংগঠনের কাঠামো যতই জটিল হোক না কেন, দক্ষ ও প্রভাবশালী নেতৃত্ব ছাড়া সেটি সুশৃঙ্খলভাবে চলতে পারে না। একজন প্রশাসনিক নেতা কেবল কর্মীদের নির্দেশ দেন না, তিনি আদর্শ, দৃষ্টি ও নৈতিক পথ নির্দেশনা দিয়ে তাদের উদ্বুদ্ধ করেন। তারপর দেখো, নেতৃত্ব হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি প্রশাসনিক কাঠামোর অধীনস্থ ব্যক্তিদের প্রভাবিত করে, উৎসাহিত করে এবং কাজের প্রতি দায়বদ্ধতা গড়ে তোলে। তারপর কি বলা হচ্ছে দেখো, ফিলিপ সেলজিক নেতৃত্বকে প্রশাসনের নৈতিক ও আদর্শিক দিক নির্দেশনার বাহক হিসাবে বর্ণনা করেছেন। তার মতে একজন প্রকৃত নেতা বাহ্যিক চাহিদা ও অভ্যন্তরীণ কাঠামোর মধ্যে সামঞ্জস্য রক্ষা করে প্রশাসনের লক্ষ্য নির্ধারণ করেন এবং সমাজ উপযোগী নীতি নির্ধারণ করেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, নেতৃত্ব প্রশাসনের উদ্দেশ্য স্থির করে এবং সেই উদ্দেশ্য রূপায়ণে কর্মীদের মধ্যে সমন্বয়, উৎসাহ, উদ্দীপনা ও দায়বদ্ধতা সৃষ্টি করে। সেই কারণে নেতৃত্বকে প্রশাসনের জীবনী শক্তি বলা হয়, কারণ এটি প্রশাসনকে কেবল কাঠামোগতভাবে নয়, কার্যগত ও নৈতিকভাবে সক্রিয় ও সুশৃঙ্খল রাখে। তারপরে হচ্ছে দ্বিতীয় যে প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা, ওয়েবারের তথ্য অনুসারে বিশ্লেষণ করতে বলা হয়েছে। ম্যাক্স ওয়েবার আধুনিক সমাজে আমলাতন্ত্রকে অত্যন্ত কার্যকর ও প্রাতিষ্ঠানিক কাঠামো হিসাবে বিবেচনা করলেও তিনি এটিকে লৌহ খাঁচা নামে অভিহিত করেছেন। তার মতে আমলাতন্ত্র এমন এক শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থা যা দক্ষতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে, তবে একই সঙ্গে ব্যক্তির স্বাধীনতা ও সৃজনশীলতাকে সীমাবদ্ধ করে তোলে। ওয়েবারের আমলাতন্ত্রের 6টি মূল বৈশিষ্ট্য নির্ধারণ করা যায়। এবার বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো তো পেড ব্যাচে অ্যাডমিশান নিতে পারো, বা আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে, স্টাডি মেটেরিয়ালও পারচেস করতে পারো। সেগুলো করার জন্য তোমরা নিচের নম্বরে যোগাযোগ করতে পারো। অর্থাৎ যারা পেড ব্যাচে অ্যাডমিশান নেবে ভাবছো, স্টাডি মেটেরিয়াল পারচেস করবে ভাবছো, এই নম্বরটাই যোগাযোগ করতে হবে। দেখো এখানে বৈশিষ্ট্যগুলো দেখো। 1 নম্বর হচ্ছে নিয়মকানুনের আধিপত্য, 2 নম্বর হচ্ছে পদের শ্রেণীবিন্যাস, লিখিত কাগজপত্রের দাপ্তরিক কার্যাবলী, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ, বেতন ও পদোন্নতির মানদণ্ড, আর অফিস ও ব্যক্তির আলাদা সত্তা। এখানে কি বলা হচ্ছে দেখো, এই বৈশিষ্ট্যগুলি প্রশাসনের নিরপেক্ষতা ও ধারাবাহিকতা বজায় রাখে, তবে অতিরিক্ত নিয়মের দাসত্ব, আবেগহীনতা এবং যান্ত্রিকতা একসময় প্রশাসনকে নিষ্ক্রিয় ও অব্যক্ত করে তোলে। ওয়েবারের এইরূপ প্রশাসনিক কাঠামোকে লৌহ খাঁচা বলে অভিহিত করেন, কারণ এটি কর্মচারী নাগরিক উভয়কেই একটি
অনমনীয় ব্যবস্থার মধ্যে আবদ্ধ করে ফেলে। তবে ওয়েবার স্বীকার করেন আধুনিক রাষ্ট্র পরিচালনায় আমলাতন্ত্র অপরিহার্য। সুতরাং প্রয়োজন সুসমতা ও মানবিকতা সংযোজনের মাধ্যমে আমলাতন্ত্রকে কার্যকর করে তোলা। দেখো, প্রশাসনের নেতৃত্বের ভূমিকা, এই প্রশ্নটার উত্তরটা এবারে তোমরা দেখো। এই প্রশ্নের উত্তরটা আমি স্ক্রল করে যাচ্ছি, এর পরের প্রশ্নটা আমি আলোচনা করব। প্রশাসনের নেতৃত্বের ভূমিকা একদম সুন্দর করে পারফেক্টভাবে লেখা আছে, যাতে তোমরা লিখলে 5-এ 5 পেতে পারো। এবার দেখো, প্রশাসনের সংহতি সাধনের ধারণা, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। প্রশাসনের সংহতি সাধনের ধারণা, দেখো অ্যান্সারটা দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে দেখো, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণের গুরুত্ব। দেখো, এই প্রশ্নের উত্তরটাও দেখো, যোগাযোগ নিয়ন্ত্রণের গুরুত্ব, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখছো। এবার তারপরেই আছে দেখো, জনপ্রশাসনে কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণের ধারণা। এটা একটু দেখো, জনপ্রশাসনে কেন্দ্রীকরণের অর্থ হলো প্রশাসনিক ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের অধিকার একটি নির্দিষ্ট কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে সংকুচিত থাকে। বিপরীতে বিকেন্দ্রীকরণ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব কেন্দ্র থেকে নিচের স্তরে বা আঞ্চলিক কর্তৃপক্ষের মধ্যে বিতরণ করা হয়। তারপর দেখো, কেন্দ্রীকরণের ফলে প্রশাসন একক নীতি ও দৃষ্টিভঙ্গির আলোকে পরিচালিত হয়, সিদ্ধান্তের ঐক্য থাকে, দায়বদ্ধতা নির্দিষ্ট হয়। তবে এর অতিরিক্ত কেন্দ্র নির্ভরতা বিলম্ব এবং স্থানীয় চাহিদা উপেক্ষার প্রবণতা তৈরি করে। এইভাবে প্রশ্নের উত্তরটা দেখে নাও তোমরা। পরের প্রশ্ন যেটা আছে, সালা মডেল, মোস্ট ইম্পর্টেন্ট সালা মডেল। সালা মডেল হলো সমাজতাত্ত্বিক ফ্রেডরিক্স প্রদত্ত একটি বিশ্লেষণধর্মী মডেল, যা বিশেষভাবে উন্নয়নশীল দেশের প্রশাসনিক কাঠামো বোঝার জন্য ব্যবহৃত হয়। সালা শব্দটি এসেছে সালা মডেল অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে, যেখানে তিনি থাইল্যান্ডের প্রশাসনিক ব্যবস্থাকে উদাহরণ হিসাবে ব্যবহার করেছেন। রিক সালা মডেলের মাধ্যমে দেখেন যে উন্নয়নশীল দেশগুলির প্রথাগত আধুনিক প্রশাসনিক কাঠামো মাঝামাঝি এক ধরনের প্রিজমেটিক সমাজ। এখানে প্রশাসন একটি আধুনিকীকরণের দিকে এগোতে চায়, অন্যদিকে প্রথাগত মূল্যবোধ, দুর্নীতি এবং স্বজনপোষণ তাকে পিছনে টেনে রাখে। আর এই মডেলে সালা হলো একটি অফিস ঘর, যেখানে সরকারি ও ব্যক্তিগত কাজ মিশে যায়, ফলে প্রশাসনের স্বচ্ছতা ক্ষুণ্ণ হয়। এটি রিক্সের ফিউজ মডেল এর একটি অংশ, যা উন্নয়নশীল দেশগুলির প্রশাসনিক দ্বৈততা, ঘাটতি এবং অদক্ষতাকে ব্যাখ্যা করে। সালা মডেল উন্নয়নশীল দেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি কেবল প্রশাসনিক কাঠামো নয়, সামাজিক, সাংস্কৃতিক এবং বাস্তবতাকেও বিবেচনায় নেয়। এটি প্রশাসনের সংস্কারে একটি বিশ্লেষণাত্মক পটভূমি